আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই? কি অবস্থা? কেমন চলছে প্রস্তুতি? একটু কমেন্টে লিখতে পারেন। আর আজকে বাংলাদেশ বিষয়গুলি লেকচার নাম্বার 11, যেখানে আছে বাংলাদেশের কৃষি সম্পদ। তো বাংলাদেশের কৃষি সম্পদ এটা অনেক বড় একটা লেকচার। কৃষি সম্পদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে যেটা নিয়ে আমরা আলোচনা শুরুতে করব সেটা হলো বাংলাদেশের কৃষি খাতের অবদান, বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কৃষি পণ্য সমূহ বা অর্থকরী ফসল সমূহ এবং এই ফসলগুলোর উন্নত জাত সমূহ, বাংলাদেশের পানি সম্পদ সম্পর্কে আলোচনা রয়েছে বাংলাদেশের এই কৃষি সম্পদের মধ্যে। এর বাইরে রয়েছে বাংলাদেশের মৎস্য সম্পদ সম্পর্কে আলোচনা। এরপর উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান, বিভিন্ন পণ্য উৎপাদনে বা কৃষি পণ্য উৎপাদনে, বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনে অবস্থান। ওকে, 10 তারিখ। তো এই জিনিসগুলো আমরা দেখব। চলেন শুরু করা যাক। মৎস্য, কৃষি, এরপর পানি সম্পদ, বনজ সম্পদ সবকিছুই বাংলাদেশের কৃষির মধ্যে পড়বে। চলেন তাহলে শুরু করা যাক। থ্যাংক ইউ। বাংলাদেশের কৃষি সম্পদ, প্রথমে যেটা লিখবেন একেবারে শুরুতে যেটা লিখবেন, কৃষি খাতে মানে অর্থনীতিতে কৃষি খাতের অবদান। 2022-23 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, যেটা কৃষি শুমারি অনুযায়ী তথ্য বলেন বা অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী তথ্য বলেন, দুইটা একটু ভিন্ন ভিন্ন। তো প্রথমেই আমরা লিখব অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী অর্থনীতিতে কৃষি খাতের অবদান। আমরা লিখছি হলো বাংলাদেশের কৃষি অর্থনীতিতে কৃষি খাতের অবদান। তো অর্থনীতিতে কৃষি খাতের অবদানের শুরুতে লিখবেন জিডিপিতে কৃষি খাতের অবদান 11.20%। জিডিপিতে কৃষি খাতের অবদান 11.20%। জিডিপিতে কৃষি খাতের অবদান 11.20%। এরপর লিখবেন কৃষি খাতের প্রবৃদ্ধি। অর্থনৈতিক সমীক্ষা 2023-এ কৃষি খাতের প্রবৃদ্ধি এসেছে 2.61%। কৃষি খাতের প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি 2.61%। এটা হলো কৃষি খাতের প্রবৃদ্ধি। আর কৃষি খাতের প্রবৃদ্ধির পরে আরেকটা যেটা লিখতে পারেন সেটা হলো কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি 45.33%। কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি 45 কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি 45.33%। এই তিনটা তথ্য হলো অ স বা অর্থনৈতিক সমীক্ষা 2023-এর তথ্য অনুযায়ী। অর্থনৈতিক সমীক্ষা 2023-এর তথ্য অনুযায়ী শতকরা এই খাতের আয় বৃদ্ধির হারকে বলা হয় প্রবৃদ্ধি। গত বছরের তুলনায় এই বছর শতকরা আয় বৃদ্ধির হারকে বলা হয় প্রবৃদ্ধি। এরপরে দেখেন বাংলাদেশের কৃষি শুমারি অনুযায়ী কিছু তথ্য লিখব। তার আগে কৃষি শুমারি সম্পর্কে একটু লিখে নেই। বাংলাদেশের কৃষি শুমারি, এই তিনটা তথ্যই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষি শুমারি অনুষ্ঠিত হয় সর্বশেষ 2019 সালে। কৃষি শুমারি অনুষ্ঠিত হয় সর্বশেষ 2019 সালে। কৃষি শুমারি 2019, এটার কিছু তথ্য আমরা লিখব। তার আগে কৃষি শুমারি সম্পর্কে লিখে রাখেন যে বাংলাদেশে এ যাবৎকালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে 6 বার।
এটা কৃষি শুমারি 2019-এর তথ্য লেখার আগে লিখে রাখেন যে বাংলাদেশে এ যাবৎ কৃষি শুমারি হয়েছে 6 বার। এ যাবৎ শুমারি অনুষ্ঠিত হয় 6 বার। আর সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 2019 সালে এবং সর্বপ্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1960 সালে এবং দ্বিতীয়বার হয় 1977 সালে, তৃতীয়বার হয় 1983-84 সালে, পরেরটা হয় 1996 সালে, পরেরটা হয় 2008 সালে এবং সর্বশেষ কৃষি শুমারি হয় 2019 সালে। তো লেখেন যে প্রথম কৃষি শুমারি, বাংলাদেশের প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1960 সালে, দ্বিতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1977 সালে, তৃতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1983-84 সালে। গ্রাম শহরে একযোগে 1983-84 সালে একটা কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। এরপরে বাংলাদেশে কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1996, 2008 এবং 2019 সালে। 1996 সাল, 2008 সাল এবং 2019 সালে সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। এই হলো বাংলাদেশে অনুষ্ঠিত কৃষি শুমারির পরিসংখ্যান। এখন আসেন কৃষি শুমারি 2019 সবগুলা লাগবে না? সবগুলা লাগবে না, শুধু তারিখগুলো, সালগুলো মনে রাখতে হবে। বাংলাদেশে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কবে, বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কবে, এই তথ্যগুলো পরীক্ষায় এসেছে। হ্যাঁ, এই তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর একটা কথা লিখে রাখেন, সেটা হলো বাংলাদেশের লিখছেন, এর মধ্যে একটা কথা লিখে রাখেন, কৃষি শুমারি 2019, এই কৃষি শুমারি 2019-এর তথ্য যেটা লিখবেন সেটা হলো এই কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 9 থেকে 20 জুন 2019। কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 9 থেকে 20 জুন 2019 এবং এই কৃষি শুমারির রিপোর্ট প্রকাশিত হয় 27 ডিসেম্বর 2022। এই কৃষি শুমারির রিপোর্ট প্রকাশিত হয় 27 ডিসেম্বর 2022 এবং এই কৃষি শুমারি সম্পর্কে আরেকটা তথ্য যেটা লিখবেন যে এই কৃষি শুমারির স্লোগান পরীক্ষায় আসে যে সর্বশেষ কৃষি শুমারির স্লোগান কোনটি? কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি, এটা হলো এই কৃষি শুমারির স্লোগান। এই কৃষি শুমারির স্লোগান কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি, এটা হলো কৃষি শুমারির স্লোগান। এখন আসেন এই কৃষি শুমারির গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যে তথ্যগুলো পরীক্ষা আসে। অর্থাৎ এই কৃষি শুমারি অনুযায়ী খানার সংখ্যা 3,55,00,000। খানা মানে হলো পরিবার সংখ্যা, অর্থাৎ যারা এক রান্নায় বা এক চুলায় বা একই পাতিলের খাবার খায়, এই ধরনের যারা, তাদেরকে বলা হয় একটা পরিবার বা একটা খানা। এই মোট খানার সংখ্যা বা মোট পরিবারের সংখ্যা কৃষি শুমারি অনুযায়ী। এই কৃষি শুমারির গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এগুলো। এইটা এবং অর্থনৈতিক সমীক্ষার তথ্য দুইটা কিন্তু মিলবে না। হ্যাঁ, খানার সংখ্যা 3,55,00,000, যেখানে ওই পাশে খানার সংখ্যা আছে 4,10,00,000। তো এই তথ্য দুইটা কিন্তু মিলবে না। এইখানে লিখবেন খানার সংখ্যা 3,55,00,000, খানার সংখ্যা 3,55,00,000, যেখানে আমাদের জনশুমারি বা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী খানার সংখ্যা দেয়া আছে 4,00,00,000, যেখানে খানার সংখ্যা দেয়া আছে 4,10,00,000 আর এইখানে আছে 3,55,00,000। 3,55,00,000
এটা হলো কৃষি শুমারি অনুযায়ী। বাট 4,10,00,000 দেয়া আছে অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী দেয়া আছে খানার সংখ্যা 4,10,00,000। এটা জাস্ট শুধু আপনাদের মনে রাখার স্বার্থে এই তথ্যটা এখানে লাল কালিতে লিখে রাখলাম। এটা হলো খানার সংখ্যা কৃষি শুমারি অনুযায়ী 3,55,00,000। খানা মানে হলো পরিবার সংখ্যা। যেহেতু এই জরিপটা 2019 সালে অনুষ্ঠিত হয়েছে, তাই সেই অনুযায়ী এই পরিমাণটা ছিল 3,55,00,000, যেটা বর্তমানে হলো 4,10,00,000। এরপরে আরেকটা লেখেন যে কৃষি পেশায় নিয়োজিত লোক সংখ্যা। এটা কোন তথ্য? কৃষি শুমারি 2019-এর গুরুত্বপূর্ণ তথ্য। এটা কিন্তু মাথায় রাখেন, এইটা আর অর্থনৈতিক সমীক্ষার তথ্য মিলবে না। এটা হলো কৃষি শুমারি 2019-এর গুরুত্বপূর্ণ তথ্য। এইখানে খানার সংখ্যা আছে 3,55,00,000, যেখানে অর্থনৈতিক সমীক্ষা 2023-এ খানার সংখ্যা আছে 4,10,00,000। এরপরে আরেকটা কথা যেটা লিখবেন, কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি 47.48%। কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি। কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি 47.48%। এটা কি অনুযায়ী? অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি 47.48%। আর একটা কথা লিখে রাখবেন, সেটা হলো বাংলাদেশে ভূমিহীন জনসংখ্যা 8.02%। বাংলাদেশে এই কৃষি শুমারি অনুযায়ী ভূমিহীন জনসংখ্যা 8.02%। এটা হলো ভূমিহীন জনসংখ্যা। বাংলাদেশে ভূমিহীন জনসংখ্যা 8.02%। আর লিখবেন কৃষি জমি আছে 2,29,00,000 একর। এই জরিপ অনুযায়ী বাংলাদেশে কৃষি জমির পরিমাণ 2,29,00,000 একর। এটা পরীক্ষার প্রশ্ন এসেছিল বিসিএসে। 2,29,00,000 একর। প্রশ্ন এইটা আসেনি, বিসিএস পরীক্ষায় প্রশ্নটা এসেছিল বাংলাদেশে মোট আবাদযোগ্য ভূমির পরিমাণ কত। আবাদযোগ্য ভূমি আর কৃষি জমি কিন্তু এক না। কৃষি জমি আছে অনেকগুলো, বাট এর মধ্যে বহুগুলো আছে পানির অভাবে আবাদযোগ্য নেই। তো এখানে লিখবেন যে আবাদযোগ্য জমির পরিমাণ 2,01,57,000 একর। কৃষি জমি এই পরিমাণ, বাট এর মধ্যে আবাদযোগ্য জমি আছে 2,01,57,000 একর। এটা হলো বাংলাদেশের আবাদযোগ্য জমির পরিমাণ, যেটা হেক্টরে দাঁড়ায় হলো 80.30 লাখ হেক্টর। হেক্টরের সংখ্যাটা লিখে রাখবেন, 80.30 লাখ হেক্টর। 80.30 লাখ হেক্টর, এটা হলো আবাদযোগ্য জমির পরিমাণ। একরে হলো 2,01,57,000 একর। এরপরে এখানে আর দুইটা কথা লিখে রাখতে পারেন। সর্বোচ্চ ভূমিহীন খানা আছে ঢাকা বিভাগে এবং সর্বোচ্চ মৎস্যজীবী খানা আছে বরিশাল বিভাগে। খানার যে পরিমাণটা আমরা লিখেছি, এই খানার পরিমাণের মধ্যে আবার দুই ধরনের প্রকারভেদ হয়। এইটা কৃষি থেকে প্রশ্ন আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য। এটা লিখে রাখেন যে সর্বোচ্চ ভূমিহীন খানা, অর্থাৎ ভূমিহীন লোকজন বা ভূমিহীন পরিবারের সংখ্যা বেশি হলো ঢাকা বিভাগে। সর্বোচ্চ ভূমিহীন খানা আছে ঢাকা বিভাগে। আরেকটা লিখবেন যে সর্বোচ্চ মৎস্যজীবী খানা এটা আছে হলো বরিশাল বিভাগে। এই গেল তথ্য। তো এরপরে যেটা লিখবেন সেটা হলো অর্থনৈতিক সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ অনুযায়ী উৎপাদনে দেশের জেলাগুলোর অবস্থান।
বা ফসল উৎপাদনে জেলাগুলোর অবস্থান। এটা লিখবেন অর্থনৈতিক মানে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ অনুযায়ী উৎপাদনে জেলাগুলোর অবস্থান বা উৎপাদন অনুযায়ী জেলা ভিত্তিক অবস্থান। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2019, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2019 না, সরি 22, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022, পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী উৎপাদনে শীর্ষ জেলা। এইটা লেকচার শিটের তথ্যটার আর এই তথ্যের মধ্যে একটু পার্থক্য হতে পারে, কারণ এই ভেরিয়েশনটা হওয়ার কারণ হলো এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে এই বছরের শুরুর দিকে, কিন্তু লেকচার শিটটা করা একেবারে বছরের শেষের দিকে, গত বছরের, যার কারণে একটু পার্থক্য হতে পারে। এই ব্যাপারটা একটু আপনারা কারেকশন করে নেবেন নিজ দায়িত্বে, কোনো কিছু না মিললে। উৎপাদনের শীর্ষ জেলা, ধান এবং মাছ উৎপাদনের শীর্ষ জেলা হলো বর্তমানে ময়মনসিংহ। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। ধান এবং মাছ উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার বর্তমানে মৌলভীবাজার। আলু উৎপাদনের শীর্ষ জেলা বর্তমানে বগুড়া, আগে যেটা ছিল মুন্সিগঞ্জে। বর্তমানে আলু উৎপাদনের শীর্ষ জেলা হলো বগুড়া। তামাক উৎপাদনের শীর্ষ জেলা বর্তমানে কুষ্টিয়া। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া। এরপর সুতা উৎপাদনের জন্য যে রেশম হয়, সেই রেশম উৎপাদনের শীর্ষ জেলা রাজশাহী। আম উৎপাদনের শীর্ষ জেলা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ দুইটা যৌথভাবে এটা রাজশাহীকে লেখা হয় পরিসংখ্যান বর্ষগ্রন্থে। আম উৎপাদনের শীর্ষ জেলা হয় রাজশাহী। এরপরে আর যেটা লিখতে পারেন সেটা হলো রাবার উৎপাদনের শীর্ষ জেলা কক্সবাজার। রাবার উৎপাদনের শীর্ষ জেলা কক্সবাজার এবং ইক্ষু উৎপাদনের শীর্ষ জেলা নাটোর। রাবার উৎপাদনের শীর্ষ জেলা কক্সবাজার। ইক্ষু বা আখ উৎপাদনের শীর্ষ জেলা হলো নাটোর। আর যেটা লিখবেন এখানে সেটা হলো তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ। যেগুলো পরীক্ষায় এসেছে শুধু এগুলো। রুটির ঝুড়ি হলো এইটা ঠাকুরগাঁও, এটাকে বলা হয় রুটির ঝুড়ি। অর্থাৎ যেখানে বেশি গম উৎপাদিত হয়, গম দিয়ে রুটি বানায়, তো এই জন্য যে এলাকায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় এই এলাকাকে বলা হয় রুটির ঝুড়ি। দুইজন লোক কমে গেল, কারণ কি বলেন? ওই যে ফিরে আসছে আবার, এক পলকের মধ্যে বলতে বলতে তার ফিরে আসছে। তো যেটা আমরা বলছিলাম, ইক্ষু হলো নাটোর আর তুলা উৎপাদনের শীর্ষ জেলা হলো ঝিনাইদহ। আমি আবারও বলছি, লেকচার শিটের কোনো জায়গায় যদি না মিলে তাহলে ওই জায়গায় এই জায়গাটা দেখে, এই ভিডিওটা দেখে আপনারা কারেকশন করে নেবেন, কারণ এই তথ্যগুলো প্রতিনিয়তই পরিবর্তন হয়। এরপরে যেটা লিখবেন সেটা হলো 2022-23 অর্থ বছরে, আর কি গত অর্থ বছরে 2022-23 অর্থ বছরে কৃষিতে ভর্তুকি দেওয়া হয়েছিল 16,000 কোটি টাকা এবং কৃষিতে বরাদ্দ দেওয়া হয়েছে 42,108 কোটি টাকা, যেটা কৃষির বা মোট কৃষির হলো মোট বাজেটের 6.2%। এই তথ্যটা লিখে নেন। কৃষিতে ভর্তুকির পরিমাণ 16,000 কোটি টাকা, যেটা এখনো বরাবরই রাখা হয়েছে। কৃষিতে, এটা কিন্তু গত বাজেটের, কৃষিতে ভর্তুকির পরিমাণ, ভর্তুকির পরিমাণ 16,000 কোটি
টাকা। কিসে? কৃষিতে ভর্তুকি কোথায়? বাজেটে। বাজেটে কৃষিতে ভর্তুকির পরিমাণ, এবং বাজেটে কৃষিতে বরাদ্দ দেওয়া হয়েছে 42,108 কোটি টাকা, যেটা মোট বাজেটের 6.2%। বরাদ্দ 42,108 কোটি টাকা, যেটা মোট বাজেটের 6.2%। 6.2% হলো মোট বাজেটের অংশ। গেল এইটা একটা অংশ। এরপরে আসেন, আরেকটা প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হলো উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। উৎপাদনে বিশ্বে উৎপাদনের বিশ্বে অবস্থানের মধ্যে 1 নম্বরে লিখবেন বাংলাদেশ বিশ্বে প্রথম হলো পাট উৎপাদনে। পাট এবং ইলিশ এই দুই জিনিস উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম। পাট এবং ইলিশ এই দুই জিনিস উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো প্রথম। এবং ধান উৎপাদনে, সবজি, পেঁয়াজ, ধান, মাছ এগুলো উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়। সবজি, পেঁয়াজ, ধান, মাছ এইগুলো উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়। সবজি, পেঁয়াজ, ধান, মাছ এগুলো উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। এবং ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ অবস্থান হলো চতুর্থ। আর ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম। ছাগল উৎপাদনে চতুর্থ। এখানে ব্র্যাকেটে শুধু একটা কথা লিখে নেন, বাংলাদেশের আহ শ্রেষ্ঠ ছাগলের জাত হলো যমুনাপাড়ি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল। যমুনাপাড়ি ছাগল, বা এই ছাগলেরই আরেকটা নাম হলো, বাংলাদেশের উন্নত জাতের ছাগলের জাত হলো যমুনাপাড়ি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল গোল্ড ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল। আর এই ছাগলের চামড়াকে বলা হয়, এই ছাগলের চামড়াকে, ইন্ডিয়া হলো পাট রপ্তানিতে বিশ্বে প্রথম, উৎপাদনে হলো বাংলাদেশ প্রথম। ইন্ডিয়া হলো রপ্তানিতে প্রথম। এইখানে লেখেন রুটির ঝুড়ি কোথায়? দিনাজপুর পাই অনেক জায়গায় না, দিনাজপুর পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ হলো এটা ঠাকুরগাঁওয়ে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, আর এই কারণে ঠাকুরগাঁওকে বলা হয় রুটির ঝুড়ি। যেখানে গম বেশি উৎপাদিত হয় তাদেরকে রুটির ঝুড়ি বলা হয়। তো যমুনাপাড়ি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল এইটা হলো বাংলাদেশের সবচেয়ে উন্নত জাতের ছাগল, এবং এই ছাগলের চামড়াকে বলা হয় কুষ্টিয়া গ্রেড। কুষ্টিয়া গ্রেড, এইটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল। কুষ্টিয়া গ্রেড। ব্ল্যাক বেঙ্গল গোল্ড জাতের ছাগলের চামড়াকে কি বলা হয়? এটাকে বলা হয় কুষ্টিয়া গ্রেড। এরপরে লিখবেন আলু উৎপাদনে বাংলাদেশ ষষ্ঠ, এবং আম ও পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশ হলো অষ্টম। আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ, আর হলো আম, পেয়ারা এইগুলো উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। এবং চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো নবম। আর সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান হলো 21তম। সামগ্রিকভাবে কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান হলো 21তম। এই হলো মোটামুটি কৃষি সংক্রান্ত পরিসংখ্যান। এখানে আরেকটা পরিসংখ্যান লিখে রাখবেন, সেটা হলো বাংলাদেশের মৎস্য উৎপাদনের পরিসংখ্যান এবং বাংলাদেশে ইলিশ উৎপাদনের পরিসংখ্যান। তারপরে আমরা যাব গুরুত্বপূর্ণ কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠানের এব্রিভিয়েশন গুলো দেখব। এইখানে লেখেন মৎস্য সংক্রান্ত পরিসংখ্যান। মৎস্যর পরিসংখ্যান যেটা আছে তার মধ্যে প্রথমে লিখবেন
বাংলাদেশ স্বাদু পানির মাছ উৎপাদনে, স্বাদু পানি মাছ ও চাষের মাছ উৎপাদনে, চাষের মাছ উৎপাদনে স্বাদু পানির মাছ ও চাষের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো বর্তমানে তৃতীয়। আর সামুদ্রিক মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বর্তমানে বিশ্বে 25তম। সামুদ্রিক মাছ উৎপাদনে স্বাদু পানির মাছ স্যার চা আপডেটে 11th দেয়া আছে বইয়ে, না চা নবমী আপডেট কোনটা, সর্বশেষ আপডেট কোনটা বলেন, কত সালের আপডেট? এখন পর্যন্ত বাংলাদেশ নবমী 11তমতে যায়নি। স্বাদু পানির মাছ এবং চাষের মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়। এরপরে আরেকটা যেটা লিখবেন যে বাংলাদেশ সামুদ্রিক মাছ উৎপাদনে বিশ্বে 25তম। সামুদ্রিক মাছ উৎপাদনে বিশ্বে 25তম। এরপর ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। এখন আসেন এই ইলিশ সম্পর্কে তাহলে 2-3টা তথ্য যা বারবার পরীক্ষায় এসেছে সেইগুলো লিখব ইলিশ সম্পর্কে। এর মধ্যে প্রথম লিখবেন 23 সেন্টিমিটারের ছোট পোনা মাছকে বলা হয় জাটকা বা জাটকা ইলিশ। হ্যাঁ, এবং আরেকটা তথ্য লিখবেন বিশ্বের ইলিশ উৎপাদনের 86% বাংলাদেশে উৎপাদিত হয়। বিশ্বে মোট যা ইলিশ উৎপাদিত হয় তার 86% ইলিশ উৎপাদিত হয় বাংলাদেশে। এবং দ্বিতীয় তথ্যটা লিখবেন যে বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান 1%। বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান 1%। আর জাটকা বলা হয় 23 সেন্টিমিটারের ছোট মাছকে, জাটকা বলা হয় 23 সেন্টিমিটার এর ছোট মাছকে। আরো একটা তথ্য লিখে রাখেন, সেটা হলো বাংলাদেশে ইলিশের অভয়ারণ্য আছে 6টি। অভয়ারণ্য বলতে অভয় আশ্রম। আর প্রজনন ক্ষেত্র আছে ইলিশের 4টি। ইলিশের অভয় আশ্রম আছে 6টি এবং ইলিশের প্রজনন কেন্দ্র আছে, ইলিশের প্রজনন কেন্দ্র আছে মোট 4টি। এরপর আরো একটা তথ্য লিখে রাখেন, ইলিশ ধরায় অবরোধ আরোপ করা হয় মার্চ মাস এবং অক্টোবর মাসে। ইলিশ ধরায় অবরোধ আরোপ করা হয়, চাষ করতে কোনো টাকা লাগে না, তাহলে ইলিশের দাম এত বেশি কেন? এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, এটা আসলে একটা সিন্ডিকেট সিস্টেম বাংলাদেশে। ইচ্ছা মতো তারাই দাম বাড়ায়, তারাই করে, তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে, এই সিন্ডিকেটটাই। ইলিশকে তো আর কেউ খাওয়ায় না, পালে না, পোষে না। ইলিশ এমনি নিজে নিজেই সমুদ্র থেকে আসে নদীর মোহনায় এবং এইখানে ডিম পাড়ে এবং সেই ডিম থেকে মাছ হয়। তো তারপরও কেন ইলিশের দাম এত কেন হবে, এটা আসলেই একটা প্রশ্ন। যাই হোক, এরপরে যেটা লিখবেন সেটা হলো ইলিশ ধরায় অবরোধ আরোপ করা হয় বছরে 2বার। ইলিশ ধরায় অবরোধ আরোপ করা হয় 2বার, একবার মার্চ মাসে আর একবার অক্টোবর মাসে। 2বার, প্রত্যেকবার 22 দিন করে ইলিশ ধরায় অবরোধ আরোপ করা হয়, একটা মার্চ মাসে আর একটা অক্টোবর মাসে।
নাসিম সমাদ্দারকে, নাসিম রেডি হবে না। পনেরো দিয়ে দিচ্ছি, বইটা উত্তর দেওয়া 19, সমস্যা নেই, 15 দিয়ে দিলে ঠিক আছে, সমস্যা নেই। এটা এরপরে ইলিশ ধরায় অবরোধ আরোপ করা হয় 2 বার, একবার মার্চ মাসে আর একবার অক্টোবর মাসে, এবং প্রত্যেকবার ইলিশের উপর অবরোধ আসে 22 দিন করে, যাতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়। 22 দিন করে ইলিশ ধরার অবরোধ থাকে। শেষ, এই পর্যন্ত শেষ হলে ক্লিয়ার বা সি লিখে দেন। তাহলে এরপরে আমরা লিখবো হলো বাংলাদেশের কৃষি সংক্রান্ত আরো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, অর্থাৎ কৃষি সংক্রান্ত যেই ফসল বা অন্যান্য ফসলের জাত, এইগুলো নিয়ে, এবং কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো নিয়ে। তার আগে আরো একটা কথা লিখে নেন, বাংলাদেশে কৃষি দিবস হলো 1 অগ্রহায়ণ। বাংলাদেশে কৃষি দিবস 1 অগ্রহায়ণ, এটা লিখে রাখেন। এবং বাংলাদেশে কৃষি পুরস্কার প্রবর্তন হয় 1973 সালে। কৃষি পুরস্কার প্রবর্তন হয় 1973 সালে। এইগুলো কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের কৃষি দিবস 1 অগ্রহায়ণ বা 15ই নভেম্বর। 15ই নভেম্বর। স্যার কথা ছিল, হ্যাঁ অবশ্যই, কথা থাকলে সেটা একটু কমেন্টে লিখে দেন, আমি উত্তর বলে দিচ্ছি। আনমিউট করা আছে না হয় বলেন। আগে থেকে নোটিশ দেয় না কেন? আজকে তো ক্লাস ছিল না। আজকে ক্লাস ছিল মোস্ট প্রবাবলি, নোটিশ তো আগে দেয়া আছে নাকি আমি জানি না শিওর। আনমিউট করা আছে বলেন, আনমিউট করা আছে, জান্নাত আপু আর সুমন ভাই দুইজনকে আনমিউট করা আছে, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই যে আপনার এই প্রথমে যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে আবাদযোগ্য জমি, এটার পরিমাণ আপনি এখানে দিয়েছেন 2,57,57,000 একর। একর। হ্যাঁ, আর আমরা এখানে পড়ছি কোয়েশ্চেনটা কোথায় আবাদযোগ্য পড়ছেন? শীতে শীতে আমি লেকচার শীতে। কতবার বলছি বলেন, বাকি যে আছেন এই সুমন ভাই বলেন, আমি কয়বার বলছি এই কথা? 3বার অন্তত বলছি আমি, যে যদি কোনো জায়গা লেকচার শিটে না মেলে সেই তথ্যগুলো এইটাই পড়বেন যেটা আমি লিখে দিচ্ছি। কারণ হলো এই লেকচার শিটটা করা গত বছর ডিসেম্বরে, তারপরে অনেকগুলো রিপোর্ট, অনেকগুলো তথ্য নতুন করে এসেছে, যার কারণে তথ্যগত পরিবর্তন হতে পারে, এবং সেক্ষেত্রে এইখানে যা লিখে দিচ্ছি এটাই পড়বেন। এটি বুঝতে পারছেন? এখনের রিপোর্ট স্যার, হ্যাঁ, এটা কিন্তু অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী লেখাই যায় শীটে শ্রমজীবী মানুষের সংখ্যা 40.6%। ওইখানে সমীক্ষা 12, অর্থনৈতিক সমীক্ষা 12 অনুযায়ী। আর আপনি দেখছেন 47.48।
পার্সেন্ট। আরে আরে ভাই, ওইটা কিসের তথ্য লিখছি বলেন? ওইটা লিখছি হলো আপনার কৃষি শুমারি 2019-এর তথ্য, যেটার রিপোর্ট প্রকাশিত হয়েছে 27 ডিসেম্বর 2022। আর আপনার অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী কৃষিতে জনসংখ্যা বা শ্রমজীবীর পরিমাণ 45.33%। দুইটা আলাদা করে লেখা আছে কিনা ভালো করে খাতা চেক করেন। একটা 45.33% অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী, আর 47.48% এটা হলো কৃষি শুমারি 2019 অনুযায়ী, যেটার চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে 27 ডিসেম্বর 2022। এটা একেবারে শুরু থেকে অনেকবার বলে দিয়েছি তো আমি, এবং আর বিস্তারিতই এটা বলেছি, এবং বলেও দিয়েছি যদি লেকচার শিটে না মেলে তাহলে এইখানে আমি যেটা লিখছি এইটাই পড়বেন। লেকচার শিটে অনেক সময় তথ্য মিলবে না, কারণ লেকচার শিটটা করা গত বছর ডিসেম্বরে আপনাদের বই পুস্তক দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, আর হেক্টর আর একরের মধ্যে একটু যদি বুঝাই দিতেন পার্থক্যটা। মাইল আর কিলোমিটারের মধ্যে পার্থক্য বোঝেন? ওরকমই একটা পার্থক্য। আসেন, ওকে, শোন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, 1 ঘন্টা আগে যদি এরকম টাইম দেওয়া হয় তাহলে আমরা কিভাবে অ্যাটেন্ড করব? মানে কি? 1 ঘন্টা আগে সময় দেওয়া হয়েছে আমাদের। ওহো, এইটা আসলে যাতে না হয় এই ব্যাপারে আপনারাই একটু জানাবেন ওনাদেরকে, যাতে এরকম না হয়। আমি কালকেও ফোন দিচ্ছি, গতকালও মেসেজ দিচ্ছি, রাত সকালও মেসেজ দিচ্ছি, ওনারা কোনো রেসপন্সই করে না। কেন মেসেজ দিবেন কেন? এই যে আপনাদের ইসে নাকি ব্যাচে দেয়া আছে রুটিন, আজকের ক্লাস। হ্যাঁ, রুটিন দেওয়া আছে, কিন্তু রুটিনের সময়টা তো আমাদের 1টা বাজে দেওয়া হয়েছে, 1টা 1:30টার পর। না না, আগেই তো দেয়া ছিল। না, আগে আগেই দেওয়া ছিল দেয়া না ছিল। স্যার, আপনি ওই যে গ্রুপে আমার দেখতে সামনে পারেন। কমেন্টে লিখতেছে লোকজন, ফারজানা আপু লিখছে যে উনি দেখে নাই। রুটিন আরেকজন কয়টা লিখছে জি স্যার আগেই দেয়া ছিল। না না স্যার, আপনি রুটিনটা আমাদের দিছে 1টার পর। না, আগেই দেয়া ছিল, ওই যে লোকজন লিখতেছে দেখেন, স্যার রুটিনে সকালে ছিল তো আগে দেয় নাই, থেকে। সকালে তো দেয় নাই স্যার। যার কারণে দেখেন স্যার, এখানে 30 জনের উপরে উঠে না স্টুডেন্ট। আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে না, প্লাস আমাদের সময় অনুযায়ী হচ্ছে না, যার কারণে আমাদের স্টুডেন্ট গুলো কম। আমাদের এই কথাগুলো কেউ শুনতেছে না স্যার। তারপর আমি ক্লাসের টাইমে ডিস্টার্ব করতেছি আপনাদের, যেটা আমার করা উচিত নয় স্যার। ওই যে লোকজন লিখতেছে যে আগে দেয়া ছিল রুটিন, কি জানি, দেখেন। এরপরে ক্লাসের শেষে ওনাদের সাথে কথা বলেন, ডেকে দিব ওনাদেরকে। ওই যে রুটিন নাকি আগে জানে না এরা, এরকম কিছু একটা। স্যার এরকম এখন আজকে দুপুর 11টায় জানছে, এই কারণে এটা ক্লাস করতে দেরি করে পারছে দেওয়া না হয়েছে আর কি, আজকে। আচ্ছা, দেরি করে দেওয়া আর কি আছে বলেন? কর্তৃপক্ষ আছে আমাদের সামনে, তানভীর স্যার আছে, বলেন আর কি বলতে চাচ্ছিলেন। এগুলো অযথা কথা স্যার, আপনি ক্লাস নেন। আচ্ছা, তো ঠিক আছে, এই যে রুটিন 11টায় দিছে, কাল রাতে দেখলাম রুটিন। আচ্ছা, স্যার রাতে ক্লাস দিলে ভালো হতো, ওকে, 11টায় দিছে। এগুলো অযথা কথা। দেখেন, আপনারাই একজন আরেকজনকে কাউন্টার দিচ্ছেন, আমি শিওর জানি না কি করা। তবে আমি যতদূর জানি যে রুটিন আপনারা আগের দিন রাতেই পেয়ে থাকেন, যাতে পরের দিন ক্লাস করার জন্য আপনারা আগে থেকে প্রিপারেশন নিতে সুবিধা হয়, এবং রুটিন অনুযায়ী কোন দিন কোন ক্লাস আছে সব তো মাসের শুরুতে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। সো এই জিনিস নিয়ে ঝামেলা হওয়ার কথা না। আজকে হয়তোবা একটু লেট টেট হতে পারে, এরকম কিছু হতে পারে। এরপর আসেন চলে যাই বাংলাদেশের কৃষি দিবস 1 অগ্রহায়ণ বা 15ই নভেম্বর। এরপরে আরেকটা জিনিস লিখে রাখেন, বাংলাদেশে কৃষি পুরস্কার প্রবর্তন হয় 1973 সালে। কৃষি পুরস্কার প্রবর্তন হয় 1973 সালে। কৃষি পুরস্কার প্রবর্তন হয় 1973 সালে। এরপরে আরেকটা কথা লিখে রাখেন, বাংলাদেশের কৃষি সেবার জন্য হটলাইন, কৃষি সেবার জন্য হটলাইন, এই দুইটা জিনিস পরীক্ষায় আসে। একটা হলো কৃষি বাতায়ন, একটা হলো কৃষি বাতায়ন, এটা হলো 3331।
কৃষি সেবার হটলাইন, কৃষি সেবার হটলাইন এইখান থেকে প্রশ্ন এসেছিল। কৃষি সেবার হটলাইন একটা হলো কৃষি বাতায়ন, কৃষি বাতায়ন হলো 3331, একটা হলো কৃষি বাতায়ন আর একটা হলো কৃষি কল সেন্টার 16123। এটা হলো কৃষি কল সেন্টার, কৃষি কল সেন্টার 16123। এটা হলো কৃষি কল সেন্টার, কৃষি কল সেন্টার। ব্যাস এই পর্যন্ত। এখন লেখেন কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানের অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ। কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানের অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ। এখানে একেবারে গুনে গুনে 5টা প্রতিষ্ঠান সম্পর্কে লিখবেন। তার মধ্যে 1 নম্বরে লেখেন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা BRRI। কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহ বা এই কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের পূর্ণরূপ। পূর্ণরূপের মধ্যে 1 নম্বরে লিখবেন হলো BRRI বা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, BRRI বা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এইটা বাংলাদেশের সর্বপ্রথম কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠান, যেটা পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। এটা হলো বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা তো একেবারে কমন জিনিস, আপনাদের সবারই জানার কথা। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এরপরে আরেকটা লিখে রাখেন, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের পরে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হলো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এটাও প্রতিষ্ঠিত হয় পাকিস্তান আমলে 1970 সালে। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা BARI এটাও প্রতিষ্ঠিত হয় 1970 সালে। আর দুইটার অবস্থানই হলো গাজীপুরের জয়দেবপুরে। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এই দুইটা প্রতিষ্ঠানই ঢাকার বাইরে অর্থাৎ গাজীপুরে অবস্থিত। এদের অবস্থান হলো গাজীপুরের জয়দেবপুরে। জয়দেবপুর গাজীপুর, এখানে হলো এই দুই প্রতিষ্ঠানের অবস্থান, জয়দেবপুর গাজীপুর। গেল একটা। এরপরে বাংলাদেশের কৃষি সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো BADC বা বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা 1976 সালে প্রতিষ্ঠিত হয়। লিখে রাখেন BADC। লিখছেন BADC 1961 সালে না, BADC প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলাদেশে 1976 সালে। আর 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র বা যেটা হলো বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, বিনা। এটা প্রতিষ্ঠিত হয় 1961 সালে। আর BADC লিখে রাখেন 1976 সালে।
লেখেন BADC, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1976 সালে। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এরপরে এটার সদর দপ্তর হলো ঢাকা। এটা কিন্তু ঢাকার মধ্যে, আর ওই দুইটা গাজীপুরে, আগের দুইটা গাজীপুরে, আর এটা হলো ঢাকায় এটার অবস্থান। আর এরপরে আরেকটা প্রতিষ্ঠান দেখেন BINA, বিনা। এইটা প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বিনা হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। এরাই ইরাটম নামে ধানের জাত আবিষ্কার করেছে। ইরাটম নামে ধানের জাত আবিষ্কার করেছে এই নিউক্লিয়ার এগ্রিকালচার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বা বিনা। ওকে, এই বিনা সম্পর্কে লিখে রাখেন, এটার সদর দপ্তর হলো ময়মনসিংহে। এটার সদর দপ্তর হলো ময়মনসিংহ। বিনার অবস্থান হলো ময়মনসিংহ। বিনা কিন্তু আবার ঢাকায় না, বিনার অবস্থান হলো ময়মনসিংহে। লিখছেন? এরপরে সর্বশেষ যে প্রতিষ্ঠান সম্পর্কে আমরা লিখবো সেটা হলো BJRI বা বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। লিখছেন? BJRI, BJRI। কি লিখছেন? স্যার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাস হয় না, এখনো লেকচার 3 শেষ হয়নি। আচ্ছা, কর্তৃপক্ষকে বললেই কর্তৃপক্ষ ইনশাল্লাহ ক্লাস দিবে, ওনাদেরকে জানান। BJRI এটাও প্রতিষ্ঠিত হয় 1976 সালে, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। 76 না, এটা 74 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, খুব সম্ভবত 1974 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। এটা ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এটা সদর দপ্তর আছে, এটাও ঢাকায়, সদর দপ্তর হলো ঢাকায়। আর একটা প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই লিখবেন, সেটা হলো BFRI বা বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট,
বা বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র, যেটা মূলত প্রথমবার প্রতিষ্ঠিত হয় 1948 সালে। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে এটা আবার নতুন করে গঠন করা হয়। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1946 সালে এবং এটার এই নাম পরিবর্তন হয় 1996 সালে। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বা বিএফআরআই, এটাই হলো সর্বশেষ প্রতিষ্ঠান। এটাও লিখে রাখেন, বিএফআরআই। এটা প্রতিষ্ঠিত হয় 1948 সালে, বাট এটার এই নাম এটা দেওয়া হয় 1996 সালে। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এই নামটা দেওয়া হয় 1996 সালে। তো লেখেন হলো বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, এবং এটার সদর দপ্তর বর্তমানে ময়মনসিংহে। এটা আগে ছিল চাঁদপুরে, এখন হলো ময়মনসিংহে, ময়মনসিংহ, এখানে এটার সদর দপ্তর। আর ফুল ফর্ম হলো বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। এছাড়াও আছে বাংলাদেশে আরো কিছু গবেষণা কেন্দ্র, যেমন চা গবেষণা কেন্দ্র বা গম গবেষণা কেন্দ্র। এইগুলোর জাস্ট অবস্থানটা কোথায়, কোনটার অবস্থান আছে, এইগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো এই গবেষণা কেন্দ্রগুলোর অবস্থানটা চাইলে একটু লিখে রাখতে পারেন, যে এই গবেষণা কেন্দ্রগুলোর অবস্থান রয়েছে কোনটা কোথায়, এটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। এর মধ্যে যেটা যেটা লিখবেন, 1 নম্বরে লেখেন যে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, অবস্থান হলো ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা। একটা একটা করে আমি বলে দিচ্ছি, শুধু যেই কয়টা দরকার সেই কয়টাই লিখবেন, কারণ এখানে প্রচুর তথ্য মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়। হাবিজাবি সব লিখে রাখবেন না, যেইটুকু প্রয়োজন শুধু সেইটুকুই লিখবেন। বাংলাদেশ ইক্ষু, যেগুলো পরীক্ষায় এসেছে আমি শুধু সেইগুলোই বলছি। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, এটার অবস্থান হলো ঈশ্বরদী, পাবনা। এরপরে আর একটা প্রশ্ন প্রায় আসে, সেটা হলো বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র, যেটার অবস্থান আছে হলো বগুড়ায়। বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র, যেটার অবস্থান হলো বগুড়ায়। আর হলো বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট, এটা হলো নসিপুর, দিনাজপুর। গম ও ভুট্টা, যেহেতু এগুলো অর্থকরী ফসল, বাংলাদেশের গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র বা গম ও ভুট্টা ইনস্টিটিউট, এটার অবস্থান হলো নসিপুর, দিনাজপুর। নসিপুর, দিনাজপুর। গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র, নসিপুর, দিনাজপুর। আর এরপরে আরেকটা লিখতে পারেন, যেটা আরেকটা যেটা লিখতে পারেন সেটা শুধুমাত্র মৎস্য গবেষণা মানে গবেষণা কেন্দ্র আর কি, কি বলে এটাকে, বাংলাদেশের একটু আগেই কি বললাম, যে মশলা গবেষণা কেন্দ্র, এটা আছে বগুড়ায়, মশলা গবেষণা কেন্দ্র বগুড়া। আর চা গবেষণা কেন্দ্র, এটার অবস্থান হলো, চা গবেষণা কেন্দ্র আছে বাংলাদেশে মৌলভী বাজার। শেষ। এরপর চলেন আমরা একেবারে চাষবাস করতে মাঠে নেমে যাই। এই কয়টাই, এই 4টাই, আর ওইদিকে 6টা, এই 10টাই পড়বেন ভালোভাবে। এরপর আমরা চাষবাস করতে মাঠে নেমে যাই। বাংলাদেশে কৃষি ফসল উৎপাদনের মৌসুম হলো 2টি, একটা হলো রবি মৌসুম, একটা হলো খরিফ মৌসুম। এই মৌসুম সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলাদেশের কৃষি ফসল উৎপাদনের বা বাংলাদেশের ফসল উৎপাদনের মৌসুম, ফসল উৎপাদনের মৌসুম,
এটা হেডলাইন করেন বাংলাদেশের ফসল উৎপাদনের মৌসুম, লিখবেন হলো বাংলাদেশে ফসল উৎপাদনের প্রধান মৌসুম হলো দুইটি, একটা হলো রবি মৌসুম এবং একটা খরিফ মৌসুম। এটা আমরা সবাই জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো স্যার আমরা কি জন্য ইনফরমেশন কি উইকিপিডিয়া থেকে নিতে পারি? হ্যাঁ, উইকিপিডিয়া থেকে নিতে পারেন, বাট ওইটা দেখতে হবে লাস্ট আপডেটেড কবে। অনেক সময় দেখা যায় কিছু কিছু তথ্যের ক্ষেত্রে তথ্যগুলোর যে লাস্ট আপডেট ওইটা আপনার দরকার হবে, এবং ওই লাস্ট আপডেট তথ্যটা উইকিপিডিয়ায় কবে আপডেট করা হয়েছে, অনেক সময় 2020 সালের তথ্য, 2015 সালের তথ্য, এগুলো উইকিপিডিয়ায় থাকে। 2002 সালে আপডেট করা তথ্য থাকে কিছু কিছু বিষয়ে। ওই তথ্যগুলো নিলে তখন একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য তথ্যের আপডেটটা দেখে তারপরে তথ্য নেওয়া জরুরি। ফসল উৎপাদনের প্রধান মৌসুম দুইটি, একটা হলো রবি মৌসুম বা গ্রীষ্মকালীন মানে শীতকালীন ফসল, আর একটা হলো খরিফ মৌসুম বা গ্রীষ্ম বর্ষা, যার মধ্যে অন্তর্ভুক্ত। এবং খরিফ আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো খরিফ 1, একটা হলো খরিফ 2। এখন রবি মৌসুম এটাকে বলা হয় শীতকালীন সবজি বা শীতকালীন ফসল। এটা মূলত শীতকালকে বোঝায় রবি মৌসুম, এবং এই মৌসুমটা মূলত বাংলায় কার্তিক থেকে ফাল্গুন পর্যন্ত চলে। অক্টোবর থেকে মার্চ বা কার্তিক থেকে ফাল্গুন পর্যন্ত চলে রবি মৌসুম। আর এই রবি মৌসুমের কয়েকটা শস্যের নাম লিখে নেন যেগুলো পরীক্ষা আসে। চা ইনস্টিটিউট চট্টগ্রাম, না না না, এটা চা ইনস্টিটিউট হলো মৌলভীবাজারে। এটা রবি মৌসুম সম্পর্কে লিখে নেন। ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, যেগুলো শীতকালীন সবজি, এগুলো উৎপাদিত হয় রবি মৌসুমে। ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, এগুলো একটু লিখে নেন। ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, শিম, যেগুলো শীতকালীন সবজি আছে, এই সবজিগুলোই মূলত রবি শস্য নামে পরিচিত। এরপর এখানে একটা কথা লিখে রাখেন, এই সময়ে যে ধান উৎপাদিত হয় সেটা হলো বোরো ধান। এইটা স্টার দিয়ে আলাদা করে লিখে রাখেন। এই সিজনে উৎপাদিত হয় বোরো ধান। এক একটা সিজনের সাথে এক একটা ধানের উল্লেখ আছে। এই ধানের সিজনগুলো মানে রবি মৌসুমে হয় বোরো ধান, এরপর আমন ধান আর আউশ ধান এইটা হয় খরিফ মৌসুমে। আবার খরিফ 1 নামে যে মৌসুমটা সেইখানে হয় আউশ ধান, আর খরিফ 2 মৌসুম যেটা সেখানে হয় আমন ধান। এটা বরি মৌসুম হয়ে গেছে, রবি মৌসুম। রবি মৌসুম। লোক কমতেছে কেন ভাইয়া? 2-3 জন লোক কমে গেছে হঠাৎ করে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা যদি কখনো ক্লাস থেকে যেতে হয় কোনো কারণে, ধরেন আপনার ভালো লাগতেছে না, হুদাই মনে হবে যে হুদাই বাকওয়াজ পড়াইতেছেন, এটা আমার দরকার নেই, আমি সব জানি, সেটাও আপনি বলে যাবেন ক্লাস থেকে। যদি আপনি কখনো বের হন, যেহেতু এটা ক্লাসরুম, আর যদি আপনি আপনার মতো দেখেন ভাল লাগে না, বের হয়ে গেলেন, আবার ভাল লাগলো জয়েন করলেন, আবার ভাল লাগলো না, বের হয়ে গেলেন, তখন আর এটা ক্লাস থাকে না এবং এটার এফেক্টিভনেস আপনার জন্য কমে যাবে। আমার জন্য খুব বেশি ক্ষতি হবে না, বাট আপনাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিটা হবে। এইটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হলো, যারা আছেন একটু ক্যামেরা ট্যামেরা চালু করলে লোকজনের খোঁজ খবর পাওয়া যায় যে আসলে আমার সাথে কেউ আছে, তারা কিছু বলতে চাচ্ছে। আদারওয়াইজ মনে হয় একেবারে নিখোঁজ, যে আমি এই বোর্ডের সাথে শুধু কথাবার্তা বলে যাচ্ছি। চা কই কি লিখছেন? ইরফান হাসান লিখছেন হলো ঘুম পাইছে ওনাদের। ঘুম কার কার পেয়েছে আমি জানি না, তবে যাদের পায়নি তাদেরকে দেখা যাচ্ছে ক্যামেরা চালু করতে। 2 জন মানুষ দেখা গেছে, শরীফ ভাই একজন, সুমন ভাই একজন, ওয়েলকাম। আর বাকি যারা আছেন তারা এসেন, জান্নাত আপু একজন, ওকে ওয়েলকাম। আর কামরুল ইসলাম ভাই আছেন একজন। আর বাকিরা কই? যারা ওয়াইফাইতে ডাটা করছেন, ইউজ করছেন ওয়াইফাই, তো তারা তো অন্তত ক্যামেরা চালু রাখতে পারেন। বাকিরা না হয় ভাবলাম যে এমবি বাঁচানোর জন্য এই অন করে না। বাকিরা কি করেন বলেন? বাকিরাও কি ডাটা বাঁচানোর জন্যই চিন্তা ভাবনা করতেছেন? কিপটামি করেন না, পড়াশোনার ক্ষেত্রে কিপটামি করলে নিজের লস দিন শেষে। চলেন মূল কথায় ফিরে যাই। রবি, এরপর রবি মৌসুমের ধান কোনটা, এইটা পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে।
রবি মৌসুমের ধান হলো বোরো ধান। এরপরে খরিফ মৌসুম লিখবেন। খরিফ মৌসুম আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো খরিফ 1 আর একটা হলো খরিফ 2। যার মধ্যে খরিফ 1 হলো চৈত্র থেকে আষাঢ় পর্যন্ত সময়, অর্থাৎ মূল বর্ষাকাল যেটা, এই সময় চৈত্র থেকে আষাঢ় খরিফ 1। আর খরিফ মৌসুমের এই শস্যগুলো মূলত পরিচিত গ্রীষ্মকালীন ফসল হিসেবে। এইগুলোকে বলা হয় গ্রীষ্মকালীন ফসল। আর এই ফসলগুলোর দুইটা সিজন হয়, একটা হয় খরিফ 1। খরিফ 1 যেটা, এটা একেবারে আষাঢ় মাস পর্যন্ত চলে, চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত চলে খরিফ 1। আর এই খরিফ 1-এ উৎপাদিত ফসলগুলোর মধ্যে অন্যতম, এইখানে আছে বোরো ধান, এইখানে হবে আউশ ধান। এইখানে লিখে রাখেন আউশ ধান, এইটাই এই সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল, আউশ ধান। আউশ ধান দেখেছেন কেউ? যাদের বাড়ি গ্রামে আছে, আউশ ধান কেউ দেখেছেন? আমি আউশ ধান খুব পছন্দ করি। বেসিক্যালি এই চালটা একটু বেশি পুষ্টি সমৃদ্ধ চাল। তো আউশ ধানের পরে এই সিজনের ফসলের মধ্যে লিখবেন করলা, পটল, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স, পুঁইশাক, মিষ্টি কুমড়া। করলা, পটল, কাঁকরোল, পুঁইশাক, ঢেঁড়স, মিষ্টি কুমড়া। করলা, পটল, কাঁকরোল, পুঁইশাক, ঢেঁড়স, একটা হলো মিষ্টি কুমড়া। বাট একটা কথা মনে রাখবেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই ধানগুলোর নাম। খরিফ 1, এরপর খরিফ 2-এ উৎপাদিত হয় আমন ধান। খরিফ মৌসুম 2, দেখেন খরিফ 2, এই সময় উৎপাদিত হয় আমন ধান। আমন ধান উৎপাদিত হয়, একটা হলো আউশ ধান, একটা হলো আমন ধান। এবং এই মৌসুমটা আষাঢ়ের পর, অর্থাৎ শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত চলে। শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত চলে। শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত চলে। এবং এই সিজনের স্পেসিফিক ওরকম কোনো ফসল হয় না আমন ধান ছাড়া। এখানে কিছু ফল ফলাদি আছে, যেমন লেবু, তাল, দেখছেন, আমলকি, এইগুলো এগুলো এই সিজনের ফসল বলে পরিচিত। লেবু, তাল, আমলকি, এগুলো এই সিজনের ফসল। বাট এই সিজনে স্পেসিফিক এরকম ফসল খুব বেশি কিছু একটা হয় না। এই গেল ফসলের সিজন। এরপরে আমরা চলে যাব ফসলের উন্নত জাত সম্পর্কে। এরপরে আমরা ফসলের উন্নত জাত সম্পর্কে লিখব। জাত সম্পর্কে লিখে রাখেন ফসলের উন্নত জাত। তারপরে অর্থকরী ফসলগুলো সম্পর্কে লিখব। প্রথমে লিখে রাখেন ফসলের উন্নত জাত। ফসলের উচ্চ ফলনশীল জাত। উচ্চ ফলনশীল জাতগুলোর মধ্যে 1 নম্বরে, স্যার বিসিএস অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে পারে? এটা আগামী বছর জানুয়ারি মাসে সার্কুলার দিবে। প্রতি বছর দিত আগে নভেম্বরে বা ডিসেম্বরের শুরুতেও অনেক সময় দিয়েছে। বাট এবার থেকে সুনির্দিষ্ট একটা প্যাটার্নে আসবে বিসিএস পরীক্ষা, এবং সেই অনুযায়ী প্রতি বছর জানুয়ারির শুরুতে নতুন করে বিসিএস এর সার্কুলার আসবে। প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখ হয়তোবা সার্কুলার আসবে। জানুয়ারি মাস ব্যাপী অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার কার্যক্রম চলবে, এবং মার্চ বা এপ্রিল মাসে পরীক্ষা তারা নিবে। অর্থাৎ 1 বছরে একটা পরীক্ষা শেষ করার যে প্রসেস, এটার অংশ হিসেবে তারা এই কার্যক্রম হাতে নিতে যাচ্ছে আগামী বছর থেকে। ফসলের উচ্চ ফলনশীল জাতের মধ্যে প্রথমে লিখেন ধান। ধানের উচ্চ ফলনশীল জাত কোনগুলো? আশা, ময়না, হীরা, চান্দিনা, মালা, বিপ্লব, বৃষাইল, দুলাভোগ, এইগুলো।
তো এখানে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো একটু লিখে নেন। সেটা হলো হীরা, ময়না, আশা, চান্দিনা, বিপ্লব, ব্রিসাইল এবং আরেকটা জাতের নাম হলো ইরাটম। হীরা, ময়না, আশা, চান্দিনা, বিপ্লব, ব্রিসাইল, ইরাটম। এরপরে এখানে আরো লিখতে পারেন প্রগতি, মুক্তা, এই দুটা নাম। প্রগতি, এগারোটাই শেষ। গমের মধ্যে লেখেন দোয়েল, আকবর, কাঞ্চন, বলাকা, সোনালিকা, এগুলো হলো গমের জাত। এই জাতগুলোই যেগুলো একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে, শুধু সেইগুলো লিখে রাখেন। বলাকা, দোয়েল, আকবর, কাঞ্চন, সোনালিকা। বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন, সোনালিকা। বিশেষ পরীক্ষা এসেছিল না? পাখি ব্যতীত দোয়েল কোন জাত বা কোন ফসলের জাত, বা পাখি ব্যতীত দোয়েল কি? পাখি ব্যতীত দোয়েল হলো গমের উন্নত জাত। স্যার, জি স্যার বলেন, কমেন্টে লিখে দেন কি বলতে চাচ্ছেন, কমেন্টে লিখে দেন। এগুলো কি আসবে স্যার? অবশ্যই আসবে। এগুলো 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 দিয়ে তো প্রশ্ন এসেছে, অনেকবার প্রশ্ন এসেছে। এগুলো আসবে মানে কি? এগুলো দিয়ে প্রশ্ন এসেছে, আসবে না, এসেছে। আটাশ কি ধানের জাতের নাম? হ্যাঁ, আটাশ ধানের জাতের নাম, বাট এটা পরীক্ষায় আসেনি। হ্যাঁ, এরপরে আরেকটা লিখে রাখেন, গমের পরে যেটা লিখবেন সেটা হলো ভুট্টার জাত। বর্ণালী, শুভ্রা, এই দুইটা হলো ভুট্টার জাত। ভুট্টার জাত হলো দুইটা, একটা লিখবেন বর্ণালী আর একটার নাম লিখবেন শুভ্রা। একটা বর্ণালী আর একটা হলো শুভ্রা। এরপরে যেটা লিখবেন সেটা হলো ধান, গম, ভুট্টা। এরপর পাটের জাত লিখেন। পাটের উন্নত জাত হলো তোষা, আর একটা হলো মেস্তা। এই দুইটা হলো পাটের উন্নত জাত। এরপর পাটের পরে আর একটা উল্লেখযোগ্য ফসল হলো আলু। আলুর ফসলের জাতের নাম হলো ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, সিন্দুরি, এগুলো। ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, আরটা হলো সিন্দুরি। ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, সিন্দুরি, এগুলো হলো আলুর জাত। এরপরে যেটা লিখবেন সেটা বেগুনের জাত। ইয়োরা, শুকতারা, তারাপুরি। ইয়োরা, শুকতারা, তারাপুরি। এরপর লেখেন বাঁধাকপির জাত। গোল্ডেন ক্রস, কেওয়াই ক্রস, একটা হলো ড্রাম হেড। এগুলো হলো বাঁধাকপির জাত। বাঁধাকপির পরে যেটা লিখবেন সেটা হলো কলার জাত। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, একটা হলো বিট জবা। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী,
বিট, জবা, এগুলো হলো কলার উল্লেখযোগ্য যে জাত। কানাইবাসী, মোহনবাসী, বিট জবা, যেই জাতগুলো আমরা জানি না। এছাড়া অমৃত সাগর, যেটাকে আমরা সাগর কলা নামে চিনি, হ্যাঁ, এই কলাগুলোর জাত আছে, বাট এগুলোর দরকার নেই। এই কয়টাই পরীক্ষায় আসার মতো উল্লেখযোগ্য জাত। এরপরে যদি আমরা টমেটোর দিকে তাকাই, টমেটোর জাত আছে কিছু গুরুত্বপূর্ণ: বাহার, মানিক, রতন, অপূর্ব, ঝুমকা, সিন্দুর, মিন্টো, এগুলো হলো টমেটোর জাত। টমেটো এর জাত হলো বাহার, মানিক, রতন, অপূর্ব, ঝুমকা, সিন্দুর, এগুলো হলো অপূর্ব মানে ইসের জাত, টমেটোর জাত। বাহার, মানিক, রতন, অপূর্ব, ঝুমকা, সিন্দুর, এগুলো হলো টমেটোর জাত। টমেটোর বাইরে আর পড়তে পারেন আহ তরমুজের জাত লিখতে পারেন পদ্মা, মধুমতি। আর মরিচের জাত লিখতে পারেন মরিচের জাত। তরমুজের লিখতে পারেন পদ্মা ও মধুমতি, আর মরিচের জাত লিখতে পারেন যমুনা। পদ্মা, মধুমতি, মরিচের জাত হলো যমুনা। এখান থেকে আর মনে হয় না খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু বাকি রয়ে গেল। আর আর কিছুই লাগবে না। এরপরে আসেন বাংলাদেশের অর্থকরী ফসল সমূহ নিয়ে আমরা কথা বলবো। তার আগে এইটুকু ক্লিয়ার হলে, মধুবালা হবে স্যার, মধুবালা লাগবে না। মধুমতি আছে একটা, মধুবালা আর লাগবে না, বুঝতে পারছেন? তুলার জাত লিখে দিছি না, রূপালী, ডেলফোজ, তুলার জাত। না, তুলার জাতটা লিখে দেই নাই, তুলার জাতটা শুধু লিখে রাখেন, রূপালী এবং ডেলফোজ। তুলা, রূপালী, একটা হলো ডেলফোজ। এই পর্যন্ত ক্লিয়ার হলে সি লিখে দেন। হলুদ তরমুজটা কোনটা? হলুদ তরমুজ লাগবে না, এই যেগুলো লিখছেন এগুলোই শুধু লিখে রাখেন। এইগুলো ক্লিয়ার হলে সি লিখে দেন। দেন আমরা তাহলে চলে যাব ফসল চাষের মাটি নিয়ে। বিসিএস পরীক্ষায় খুব বেশি প্রশ্ন কখনোই আসেনি। ফসল চাষের মাটি এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, এবং এই মাটিগুলোর মধ্যে কোনটা ধান উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ, কোনটা অন্যান্য ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন বিসিএস এ সাধারণত আসেনি এর আগে কখনোই। আমরা শুধু সেগুলোই পড়ছি বাছাই করে, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে। সব পড়ার দরকার তো আর নেই, আমাদের তো আর কৃষি কাজ করা লাগবে না, চাকরির জন্যই তো সবাই পড়তেছেন। চলেন, এরপরে যেটা আছে সেটা হলো ফসলের জাতের পরে লিখে নেন অর্থকরী ফসল সমূহ সম্পর্কে। অর্থকরী ফসল, অর্থকরী ফসলের মধ্যে 1 নম্বরে লিখবেন পাটের কথা। পাট, পাটের কথা 1 নম্বরে। পাটের কথা 1 নম্বরে যেটা লিখবেন, স্যার মাথা ব্যথা করতেছে, আর কি কি বাকি আছে? আর অল্প কিছু বাকি আছে। পাটের সম্পর্কে 1 নম্বরে যেটা লিখবেন, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল সোনালী আঁশ নামে পরিচিত। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, আর এটার নিকনেম হলো সোনালী আঁশ। এরপরে আরেকটা লিখবেন যে বর্ষপূর্ণ 2023 ঘোষণা করা হয়েছে বাংলাদেশের
পাট ও পাটজাত পণ্যকে। বর্ষ পণ্য, হোয়াইট গোল্ড হলো চিংড়ি, হোয়াইট গোল্ড হলো বাগদা চিংড়ি, হোয়াইট গোল্ড এটা না, এটা সোনালী, আর ওইটা হলো রূপালী, রূপালী সোনা। এরপরে আসেন, বাংলাদেশের বর্ষ পণ্য 2023 মার্চ মাসে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো পাট ও পাটজাত পণ্যকে। বাংলাদেশের বর্ষ পণ্য 2023 ঘোষণা করা হয়েছে পাট ও পাটজাত পণ্যকে। বর্ষ পণ্য 2023 ঘোষণা করা হয়েছে পাট ও পাটজাত পণ্যকে। এবং পাট ও পাটজাত পণ্য সম্পর্কে আরো যে তথ্যগুলো লিখে রাখবেন, সেটা হলো পাটকে কৃষি পণ্য ঘোষণা করা হয়েছে 2016 সাল থেকে। 2023-এর বর্ষ পণ্য অর্থাৎ প্রোডাক্ট অফ দ্য ইয়ার, এটা একটু ইংরেজিতেও অল্প করে লিখে রাখেন যাতে মনে থাকে। এটাকে বলা হয় প্রোডাক্ট অফ দি ইয়ার। প্রতি বছর এক একটা পণ্যের উন্নতির জন্য এরকম গুরুত্বপূর্ণ কৃষি পণ্য বা শিল্প পণ্যগুলোকে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং ওইগুলোর উন্নয়নে কাজ করা হয়। তো এই বছর বর্ষ পণ্য ঘোষণা করা হয়েছে পাট ও পাটজাত পণ্যকে। এরপরে আরেকটা কথা লিখে রাখেন, কাঁচা পাটের গাইটের ওজন 4.5 মণ। একটি কাঁচা পাটের গাইটের ওজন 4.5 মণ। একটি কাঁচা পাটের গাইটের ওজন কত, এটা বিসিএস পরীক্ষায় এসেছিল 4.5 মণ। এরপরে আরেকটা কথা লিখে রাখবেন, সেটা হলো পাট থেকে জুটন আবিষ্কার করেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। পাট থেকে আবিষ্কৃত এক ধরনের তন্তু যার নাম হলো জুটন। পাট থেকে আবিষ্কৃত এক প্রকার তন্তু যার নাম হলো জুটন, এবং এটা আবিষ্কার করেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। জুটন আবিষ্কার করেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। করেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। এরপরে লেখেন পাটের জিনোম সিকোয়েন্স বা পাটের জীবন রহস্য আবিষ্কার করেন, পাটের জীবন রহস্য আবিষ্কার করেন বিজ্ঞানী মাকসুদুল আলম। বিজ্ঞানী মাকসুদুল আলম। লিখছেন? এই জুটনটা কি? জুটনটা মূলত পাট এবং সুতার সংমিশ্রণে তৈরি এক ধরনের কাপড়। পাট এবং সুতা, এটা পাট যোগ সুতা, এই দুইটার সংমিশ্রণে তৈরি এক ধরনের কাপড়, যেখানে পাটের রেশিও হলো 30% আর সুতার রেশিও হলো 70%। এই রেশিওতে এটা জুটনটা তৈরি করা হয়। এরপরে আর একটা কথা লিখে রাখেন, যেটা হলো পাটজাত পণ্যের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে 19টি পণ্যে। পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে 19টি পণ্যে।
আর পাট থেকে পলিথিন আবিষ্কার করেন মোবারক আলী খান। স্যার ছুটি চাই, কামরুল ইসলাম। আচ্ছা, খুব বেশি যদি কারো তাড়া থাকে, অর্থাৎ যদি কারো কি থাকে, টিউশনি থাকে বা অন্য কিছু থাকে, সেই ক্ষেত্রে ভিন্ন কথা। অনিচ্ছাকৃত সত্ত্বেও চলে যেতে হচ্ছে, 30 মিনিট হলো স্টুডেন্ট এসে বসে আছে। আহা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কামরুল ভাই কিছু বলতে চাচ্ছেন বোধহয়। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, স্যার। বলেন স্যার। স্যার আমি বাসায় আসছি। সত্য কথা হচ্ছে যে আমার বাসার পাশে খেলা হচ্ছে। হ্যাঁ, আমি আসলে বাসায় আসছি শুধু খেলা দেখার জন্য আজকে। শুধু আজকের জন্য আমাকে একটু ছুটি দিলে ভালো হয় স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে খুবই এমার্জেন্সি হলে তো অবশ্যই, যেহেতু এটার জন্যই বাড়ি গিয়েছেন, নেন একটু ছুটি। আর সুমন ভাই একজন, এমডি সুমন একজন, দুইজন সুমন হ্যান্ড রেজ করে আছেন। দুইজনের কার কি প্রশ্ন বলেন? একজন এমডি সুমন, একজন হলো শুধু সুমন। কে বলবেন, বলেন। ওকে, কেউ কিছু না বললে তাহলে সামনে চলেন। এরপরে পাট থেকে পলিথিন আবিষ্কার করেন মোবারক আলী খান। পাট থেকে পলিথিন আবিষ্কার করেন, পলিথিন আবিষ্কার করেন বিজ্ঞানী মোবারক আলী খান। মোবারক আলী খান। এটা দুই জায়গায় দুই তথ্য দেয়া আছে। এক জায়গায় দেয়া আছে 3.5 মণ কাঁচা পাটের গাইটের ওজন, আর এক জায়গায় আছে জুটন আবিষ্কার করেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। এই যে লেখাই তো আছে, প্রশ্ন করা লাগবে কেন? এই তো লেখা আছে মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। আর একটু কনসেন্ট্রেশন দিন ক্লাসে, বোধহয় আর একটু বেশি কনসেন্ট্রেশন দেওয়া দরকার, তাই না? এরপরে পাট সম্পর্কে আর কিছুই লিখতে হবে না, পাটের যা যা আছে সব লিখে ফেলেছি। এরপরে আসেন চায়ের সম্পর্কে লিখি। চাও বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল। চা, চা, চা। চা সম্পর্কে প্রথমে লিখবেন যে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয়, চা চাষ শুরু হয় 1840 সালে, যেটা হয় হলো চট্টগ্রামে। এটা চট্টগ্রামের অফিসার্স ক্লাবে চা চাষ শুরু হয়, বাট বাণিজ্যিক ভাবে প্রথম চা চাষ শুরু হয় 1854 সালে সিলেটের মালনীছড়ায়। বাণিজ্যিক ভাবে প্রথম চা চাষ শুরু হয় 1854 সালে, এবং এটা হয় সিলেটের মালনীছড়ায়। সিলেটের মালনীছড়া। এরপর লিখবেন বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান আছে। না, আগে লিখবেন বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা। বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কতটি? 167টি, যার মধ্যে বাংলাদেশের সর্বাধিক চা বাগান আছে হলো মৌলভীবাজার জেলায়, 92টি। 93ও লেখা আছে কোথাও কোথাও। সর্বাধিক চা বাগান আছে মৌলভীবাজারে। 93ও লেখা আছে কোথাও, 92ও লেখা আছে। আমরা বেশিটাই লিখে নিলাম 93টি। আমি এক্সাক্ট না, যেহেতু আমি নিজে গিয়ে গুনিনি, দুই জায়গায় দুইটা লেখা দেখেছি দুই বইয়ে, একটা হলো 92, একটা হলো 93। তো এখানে এক্সাক্ট ফিগার 93 হিসেবে আমরা ধরে নিচ্ছি, যেহেতু সর্বোচ্চ চা বাগান মৌলভীবাজারে রয়েছে। এরপরে আরেকটা কথা লিখে রাখেন, বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগান, প্রথম অর্গানিক চা বাগান তৈরি করা হয় পঞ্চগড়ে। এটা 2000 সালের দিকে প্রথম অর্গানিক চা বাগান তৈরি করা হয়। অর্গানিক চা বলতে এই যে গ্রিন টি বা ভেষজ চা যেগুলো, এগুলোকে বোঝায়। এই অর্গানিক চা প্রথম তৈরি করা হয় পঞ্চগড়ে।
এরপরে চা সম্পর্কে আরেকটা কথা লিখে রাখেন, সেটা হলো চা শিল্প জিডিপিতে অবদান রাখে 1%। এই একটা তথ্য, চা শিল্পের জিডিপিতে অবদান হলো 1%। নোটিশ কোনো আছে তাদের? নোটিশ আছে কোনো? আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ আছে, এই নোটিশটার পরে আমরা বাকি অংশ দেখছি। জিডিপিতে অবদান হলো 1%। এরপরে চায়ের পরে চলে যাব আমাদের ধান সম্পর্কিত তথ্য। তো ধান চাষ সম্পর্কে জানার আগে একটু গুরুত্বপূর্ণ নোটিশ আছে, এটা একটু আপনারা শুনে নেন। ওই শ্রদ্ধেয় তানভীর স্যার এসছেন আপনাদের গুরুত্বপূর্ণ কোন একটা নোটিশের জন্য, দেখেন। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে ক্লাসের মধ্যে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের কাছে বেশ কয়েকটা কল আসছে আর কি, একটু প্রবলেম হচ্ছে, প্রবলেমের কারণে বেশ কয়েকটা কল চলে আসছে আর কি। আপনাদের অ্যাপসে সম্ভবত আপনারা রেকর্ড ক্লাস বা ক্লাসের পিডিএফ গুলো দেখতে সমস্যা হচ্ছে আর কি। সাময়িক সময়ের জন্য আমাদের এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এবং তার পাশাপাশি আমরা বলতে চাচ্ছি যে আপনারা যারা রেকর্ড ক্লাস দেখতে চান তারা বিদ্যাবাড়ি অ্যাপসে প্রবলেম থাকায় আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আমাদের ক্লাসগুলো ক্লিয়ারলি দেখতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। আপনাদের যাদের কাছে ব্রাউজার আছে, যে কোনো ব্রাউজার বা গুগল ক্রোম ব্রাউজার যাদের কাছে আছে, তারা বিদ্যাবাড়ি.com লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট চলে আসবে, বিদ্যাবাড়ির ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করার সুযোগ পাবেন। পাশাপাশি লগ ইন করে আপনারা প্রত্যেকটা সার্ভিস, যেই সার্ভিসটা অ্যাপসের মধ্যে পাচ্ছেন, সেম সার্ভিসগুলো আপনারা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে পাবেন। এই ওয়েবসাইটের মধ্যে যে আপনাদের ক্লাস, ভিডিও ক্লাস বা রেকর্ড ক্লাস, পাশাপাশি হচ্ছে পিডিএফ, লেকচার শিটের পিডিএফ গুলো ক্লিয়ারলি দেখতে পারবেন। আমি আবারও বলছি, ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে বিদ্যাবাড়ি.com লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন যে আমাদের একটা ওয়েবসাইট আসবে। ওই ওয়েবসাইটে ক্লিক করে দেন হচ্ছে আপনারা আপনাদের ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। লগ ইন করে দেন হচ্ছে আপনাদের যেই সার্ভিসগুলো আছে এগুলো সবকিছু ক্লিয়ার দেখতে পারবেন আর কি। আশা করছি বুঝতে পেরেছেন। যে কোনো প্রবলেমের জন্য আপনারা সার্ভিসে ফোন দিয়ে জানাতে পারবেন যদি কোনো ধরনের সমস্যা বোধ করেন আর কি। টেলিগ্রাম লিংকের জন্য আপনারা ওই যে সার্ভিসে যে নম্বরগুলো আছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যারা টেলিগ্রামে এখনো যুক্ত হন নাই। কারণ আমাদের অনেক ধরনের ছোটখাটো বা বড়সড় নোটিশগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি আর কি। তো এই টেলিগ্রামে যারা যুক্ত হননি তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবেন। আর হচ্ছে টেলিগ্রামে যুক্ত হওয়ার নিয়ম হচ্ছে আগে টেলিগ্রাম অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনাদের টেলিগ্রাম অ্যাপসটাকে আপনাদের নম্বর দিয়ে ইনস্টল করতে হবে, এবং আপনাদের নাম, মোবাইল নম্বর এবং ব্যাচের নামটা ক্লিয়ারলি লিখে আমাদের 40 যেই সার্ভিসের নম্বর আছে 40 অথবা 43-তে হোয়াটসঅ্যাপ করা আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের নাম, ফোন নম্বর এবং আপনাদের ব্যাচের নামটা ক্লিয়ারলি লিখে দিলে আমরা অথবা আপনাকে লিংক দিয়ে দিব। ওই লিংকে ক্লিক করলে আপনি আপনারা হচ্ছে জয়েন করতে পারবেন গ্রুপগুলোতে। তো ঠিক আছে, এই ছিল আপাতত নোটিশ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমরা মূল ক্লাসে চলে যাব আর কি। সালাম আলাইকুম। নেক্সট। এরপরে
ধান সম্পর্কে কয়েকটা কথা লিখে আমরা মৎস্য চাষে চলে যাব। ধান সম্পর্কে কয়েকটা কথা লিখে রাখেন। এখানে আর একটা ধান এবং গম। তো গম সম্পর্কে আলাদা করে লেখার মতো খুব বেশি কিছু নেই, শুধু ধান সম্পর্কে লিখে রাখেন। এরপরেরটা লিখেন ধান। ধানের পরে আমরা মৎস্য সম্পদ সম্পর্কে অল্প একটু বলবো, তাহলে এই পর্যন্ত আজকের মতো বিদায় নিব। তো কেউ আগে ভাগে বিদায় নিবেন না, একসাথেই আমরা সবাই মিলে বিদায় নিব, সেই অপেক্ষাটা একটু করিয়েন। হ্যাঁ, এরপর ধানের কথা লিখেন। ধান, ধানের সম্পর্কে যেটা লিখবেন যে বাংলাদেশের 80% আবাদি জমিতে ধানের চাষ হয়। বাংলাদেশের 80% আবাদি জমিতে ধানের চাষ হয়। 80% আবাদি জমিতে চাষ হয় ধানের। এর মধ্যে ধানের জাতগুলোর মধ্যে BR-33 মঙ্গা এলাকার সহিষ্ণু ধান। মঙ্গা এলাকার খরা সহিষ্ণু ধান, এটা হলো BR-33। BR-33 এই জাতগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকেই ধান সম্পর্কে প্রশ্ন হলে প্রশ্ন হবে। এরপরে লিখেন যে লবণাক্ততা সহিষ্ণু ধান হলো বিনা 8 ও 9। লবণাক্ততা সহিষ্ণু ধান, এটা হলো বিনা 8 ও 9। বিনা 8 ও 9। মঙ্গা মানে হলো বৃষ্টির অভাব। মঙ্গা মানে হলো বৃষ্টির অভাব বা কোনো এলাকা শুকিয়ে ফেটে যাওয়া, এইটা। হ্যাঁ, আর লবণাক্ততা সহিষ্ণু আরো একটা ধানের জাত আছে, যেটা হলো BR-47। লবণাক্ততা সহিষ্ণু আরো একটা জাত BR-33 হলো খরা সহিষ্ণু ধান, আর লবণাক্ততা সহিষ্ণু ধান হলো বিনা 8-9, আর একটা হলো BR-47। এই দুইটা ধান, বিনা 8 ও 9, আর একটা হলো BR-47 লবণাক্ততা সহিষ্ণু ধান। এরপরে আরেকটা ধানের জাত লিখবেন, যেটা হলো বন্যা পরবর্তী এলাকার উপযোগী ধান। এটা হলো বৃধান 46। বন্যা এলাকার উপযোগী ধান বা বন্যা পরবর্তী এলাকার জন্য উপযোগী ধান, এটা হলো BR-46। বন্যা পরবর্তী এলাকার জন্য উপযোগী ধান হলো BR-46। এটা হলো BR-46 বন্যা পরবর্তী এলাকার জন্য উপযোগী ধান। আর একটা লিখবেন জোয়ার ভাটা অঞ্চলের ধান। জোয়ার ভাটা অঞ্চলে BR-33, 44 এবং BR-11, এই তিনটা ধান জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযোগী। BR-33, 44 এবং BR-11 জোয়ার ভাটা অঞ্চলের উপযোগী ধান। জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযোগী ধান হলো BR-33, BR-44, আরেকটা হলো BR-11। এই জাতগুলো হলো জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযুক্ত ধানের জাত। এছাড়া আর এখানে যেটা লিখবেন, পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত হলো BR-62। BR-62 এটা হলো পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত, ধান। পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান BR-62। এছাড়াও বঙ্গবন্ধু 100, বঙ্গবন্ধু 100 এই ধানের জাত, বঙ্গবন্ধু 100 এই ধানের জাতটি হলো জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত। বঙ্গবন্ধু 100 এটা হলো জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত। বঙ্গবন্ধু 100
এটা হলো জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত। বঙ্গবন্ধু 100, এটা হলো জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত, দেখছেন। আর বাংলামতি হলো ধানের নতুন জাত। বাংলামতি এটা হলো ধানের একটা নতুন জাত, যেখানে গৌরমতি এবং ইলামতি এইগুলো হলো আমের জাত। ধানের নতুন জাত বাংলামতি, ধানের নতুন জাত বাংলামতি, যেখানে আমের জাত হলো গৌরমতি এবং ইলামতি। এটার মধ্যে যাতে কনফিউশন না লাগে, গৌরমতি আর একটা হলো ইলামতি, এই দুটা হলো আমের জাত। আরেকটা কথা লিখে রাখেন, দেশের প্রথম রাইস মিউজিয়াম করা হয়েছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটে বা BRRIA, যেটা গাজীপুরের জয়দেবপুরে। এইখানে দেশের প্রথম রাইস মিউজিয়াম বানানো হয়েছে। দেশের প্রথম রাইস মিউজিয়াম আছে BRRI তে। দেশের প্রথম রাইস মিউজিয়াম এটা আছে BRRI তে, অর্থাৎ গাজীপুরের জয়দেবপুরে। শেষ, গাজীপুরের জয়দেবপুরে। এখন মৎস্য সম্পর্কে আর একটা লাইন লিখে রাখেন, একটা লাইন না সরি, কয়েকটা লাইন মৎস্য সম্পর্কে একটু লেখেন। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশের মৎস্য মৎস্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় 1948 সালে। আর এটার নাম BFRI বা বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, এই নামটা হয় 1996 সালে। এবং বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কেন্দ্র আছে 5টি। মৎস্য গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কেন্দ্র আছে 5টি। আঞ্চলিক কেন্দ্র আছে হলো 5টি, যার মধ্যে প্রথমটা হলো স্বাদু পানির কেন্দ্র, যেটার অবস্থান হলো চাঁদপুরে। স্বাদু পানির কেন্দ্র, স্বাদু পানির কেন্দ্র, এটার অবস্থান হলো চাঁদপুরে। নদী গবেষণা কেন্দ্র, স্বাদু পানির কেন্দ্র ময়মনসিংহ, দেখছেন। একটু কারেকশন করে লেখেন, তালে তালে কি লিখছি এগুলা। ময়মনসিংহ। আর নদী গবেষণা কেন্দ্র হলো চাঁদপুরে, নদী গবেষণা কেন্দ্র হলো চাঁদপুরে। এরপরে নদী গবেষণা কেন্দ্রের পরে আরেকটা কেন্দ্রের কথা লিখে রাখেন, সেটা হলো লোনা পানির কেন্দ্র। লোনা পানির কেন্দ্র এটা আছে হলো খুলনায়। এরপর চিংড়ি গবেষণা কেন্দ্র, এটা আছে বাগেরহাটে। চিংড়ি গবেষণা কেন্দ্র এটা আছে হলো বাগেরহাট এলাকায়। আর সর্বশেষ চিংড়ি গবেষণা কেন্দ্রের পরে যেটা লিখবেন, সেটা লিখবেন হলো সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র, এটা আছে হলো কক্সবাজারে। সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র
সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র, এটা আছে হলো কক্সবাজারে। এই হলো বাংলাদেশের মৎস্য গবেষণার মূল কথাবার্তা। এইখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। আরেকটা লিখবেন যে ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট বা নদীর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে ফরিদপুরের হারুকান্দিতে। হারুকান্দি ফরিদপুর, এটা আলাদা একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা কিন্তু এই যে নদী গবেষণা কেন্দ্র এটা না, ওইটাও নদী গবেষণা কেন্দ্র নামে পরিচিত, ফরিদপুরের হারুকান্দি, যেটা নদীর মৎস্য, এটা স্টার দিয়ে আলাদা করে লিখে রাখেন, নদীর মৎস্য ও জাত উন্নয়ন কেন্দ্র বা নদী উন্নয়ন কেন্দ্র, এটা আছে হলো হারুকান্দি ফরিদপুর। হারুকান্দি ফরিদপুর, এটা নদী গবেষণা ইনস্টিটিউট নামেও পরিচিত। ওইটা হলো নদী কেন্দ্র আর এটা হলো নদী গবেষণা ইনস্টিটিউট। এই পর্যন্ত শেষ। স্টার দিয়ে আরেকটা কথা লিখে রাখেন, বাংলাদেশের বাগদা চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড, যেটা 70-এর দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়, যেটা 70-এর দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। দেখছেন? শেষ করে দেন এটা লিখে। এটা হলো কি যেন বললাম, আমি ভুলে গেছি, কি যেন বলতে নিয়েছিলাম আমি, হোয়াইট গোল্ড। বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় বাগদা চিংড়িকে, যেটা 70-এর দশকে না 80-র দশক, আচ্ছা 80-র দশকে, 80-র দশকে রপ্তানি পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এই হলো চিংড়ি সম্পর্কে সবশেষ। আরেকটা জিনিস লিখে রাখেন, বাংলাদেশের জিআই পণ্য, যদি এটা পড়ার এখন আর দরকার মনে করছি না, এটা যখন 2, 4, 5, 10টা ছিল তখন ঠিক ছিল, বাট প্রতিদিন একটা করে নতুন নতুন জিআই পণ্যের স্বীকৃতি দেওয়ার কারণে এখন জিআই পণ্যটা হাস্যকর একটা জিনিসে পরিণত হতে যাচ্ছে ডে বাই ডে। তাও লিখে রাখেন যে বাংলাদেশের জিআই পণ্য মোট 17টি। বাংলাদেশের জিআই পণ্য মোট 17টি। এই 10 আগস্ট 4 দিন আগে একটা নতুন করে আবার স্বীকৃতি পেয়েছে, যার কারণে এটা হাস্যকর একটা জিনিস হয়ে যাচ্ছে এখন জিআই পণ্যগুলো। আর স্বীকৃতি তো বাংলাদেশই দেয়। জিআই পণ্য, জিআই মানে হলো গ্লোবাল ইন্ডিকেটর, গ্লোবাল ইন্ডিকেটর বা ভৌগোলিক নির্দেশক। ভৌগোলিক নির্দেশক, বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য হলো বর্তমানে 17টি। আর এই ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয় যে সংস্থা, তার নাম হলো WIPO, 1987 সালে প্রতিষ্ঠিত হয়, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এখানে শুধু লিখে রাখবেন সর্বশেষ স্বীকৃতি পাওয়াগুলো নাকি সবগুলোর নাম একবার, এটা আমি নিজেও কনফিউজড, ঠিক কিভাবে পড়বেন। শুধু একটা কথা লিখে রাখেন, পণ্যগুলোর নাম আর সর্বশেষ স্বীকৃতি পাওয়া পণ্যগুলোর নাম। সর্বশেষ যেটা, এটা ধরতে গেলে 2023 সালেই স্বীকৃতি পেয়েছে
আমাদের কি বলে এটাকে 2023 সালে সর্বশেষ স্বীকৃতি পেল ফজলি আম, এইখান থেকে শুরু হয়েছে। ফজলি আম, তুলসীমালা ধান, সর্বশেষ গুলো একটু লিখে রাখেন। ফজলি আম, এটা হলো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম। শেরপুরের তুলসীমালা ধান, তুলসীমালা ধান, এইগুলো আলাদা আলাদা স্বীকৃতি পেয়েছে দুইটা দিনে। এবং একদিনে, অর্থাৎ 26 জুন 2023 একদিনে স্বীকৃতি পেয়েছে ল্যাংড়াম, আশিনাম এবং বগুড়ার দই। একদিনে স্বীকৃতি পেয়েছে ল্যাংড়াম, আশিনাম এবং বগুড়ার দই। আর সর্বশেষ বগুড়ার দইয়ের পরে আবারও দুইটা জিনিস স্বীকৃতি পেয়েছে। তার মধ্যে একটা হলো বাংলাদেশের শীতল পাটি, বাংলাদেশের শীতল পাটি। আর একেবারে শেষ স্বীকৃতি পেল এই কয়েকদিন আগে নাটোরের কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা। এখান থেকে যা যা পরীক্ষা আসতে পারে, 5টাই ক্লাস। তো এখান থেকে যা যা আসতে পারে তারিখগুলো আসতে পারে। হ্যাঁ, তো প্রথম ফজলিয়াম স্বীকৃতি পাওয়ার তারিখটা লিখে নেন। ফজলিয়াম স্বীকৃতি পায় 25 এপ্রিল 2023। এটা স্বীকৃতি পায় 25 এপ্রিল 2023। এটা স্বীকৃতি পায় 12ই জুন 2023। এই দুইটা আলাদা আলাদা দিনে স্বীকৃতি পেয়েছে। এবং এই একদিনে ল্যাংড়াম, আশিরাম এবং বগুড়ার দই এইগুলো স্বীকৃতি পেয়েছে মূলত 26 জুন 2023, এর মাত্র 14 দিন পরে। 26 জুন 2023। এরপরে এই শীতল পাটির স্বীকৃতিটা পেয়েছে অল্প কয়েকদিন আগে, অর্থাৎ এর পরেই 26 জুনের পরের মাসে 20 জুলাই 2023। 20 জুলাই 2023। এবং সর্বশেষ স্বীকৃতি পেয়েছে নাটোরের কাঁচাগোল্লা, এটা স্বীকৃতি পায় 10 আগস্ট 2023। আর এই সব মিলে বর্তমানে জিআই পণ্য হলো 17টি। তো এর বাইরে এখানে পণ্য গেল হলো 1, 2 আর 3, 5 আর 2, 7টা। এর বাইরেও 10টা পণ্যের মধ্যে যেগুলো আছে সেই পণ্যগুলোর নাম লিখে রাখেন। শুধু সেই পণ্যগুলোর নাম শুধু লিখে রাখেন। একটা হলো জামদানি শাড়ি, একটা হলো রংপুরের শতরঞ্জি, একটা হলো রাজশাহীর সিল্ক, আর একটা হলো ঢাকাই মসলিন। এই 4 প্রকারের কাপড় চোপড় আছে। একটা লেখেন জামদানি শাড়ি, আর একটা লেখেন রাজশাহীর সিল্ক। এগুলো একটারও তারিখ লেখার দরকার নেই। রাজশাহীর সিল্ক। আরেকটা লেখেন রংপুরের শতরঞ্জি, রংপুরের শতরঞ্জি। আরেকটা লেখেন ঢাকাই মসলিন, ঢাকাই মসলিন। এই 4 প্রকার হলো শাড়ি। এরপরে মাছের মধ্যে আছে 2 প্রকার, একটা হলো ইলিশ মাছ আর একটা হলো চিংড়ি মাছ। ইলিশ একটা, আরেকটা হলো চিংড়ি মাছ, বা যেটা হলো বাগদা চিংড়ি মাছ। 2022 সালে স্বীকৃতি পেয়েছে ইলিশ, আর একটা হলো বাগদা চিংড়ি। গেল এই 2টা পণ্য। এই গেল 6টা পণ্য। এরপরেও বাকি থাকে 4টা পণ্য। তার মধ্যে ধান আছে কাটারি ভোগ, কালিজিরা। 2 ধরনের ধান আছে, কাটারি ভোগ এবং কালিজিরা। কাটারি ভোগ, আরেকটা হলো কালিজিরা। এই 2 ধরনের ধান। ধান কিন্তু আরো একটা এই সর্বশেষ স্বীকৃতি পেয়েছে, লাল কালি দিয়ে লিখে দিলাম, ওটার তারিখ অলরেডি লেখা আছে, জাস্ট মনে করার জন্য লিখে দিলাম, তুলসীমালা। এরপর আসেন আমের জাত ছিল এখানে একটা, সেই আমের জাতের নাম হলো, যেটা বাকি পড়ে গেছে, এটা হলো চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম। এই খিরসাপাত আমটা উপরে লিখে দেই আমগুলোর সাথে, তাহলে মনে থাকা সহজ হবে। খিরসাপাত আম। এই যে আমের যতগুলো জাত আছে সবগুলোর সাথে একসাথে লিখে দেই
তাহলে মনে থাকবে ক্ষীরসাপাত আম। আর এর বাইরে আরেকটা এক্সক্লুসিভ জিনিস, সেটা হলো বিজয়পুরের সাদামাটি। বিজয়পুরের সাদামাটি, এর বাইরে যেটা আছে সেটা স্টার দিয়ে আলাদা করেই লিখে রাখেন, এটা মাটি, বিজয়পুরের সাদা মাটি। তাহলে দেখেন এখানে আমের জাত আছে কতটা, ফজলি আম, ক্ষীরসাপাত আম, ল্যাংড়া আম, আশিনা আম, এই 4 প্রকারের আম আছে। আর আমের সাথে আছে বগুড়ার দই। এই গেল 5 প্রকার। মাছ আছে 2 প্রকারের, 7 প্রকার। আর ধান আছে 4 প্রকারের, তুলসীমালা ধান, এরপরে আছে কাটারি ভোগ, কালিজিরা, এইগুলো। আর এছাড়া আছে আমাদের এই শাড়ি কাপড় যেগুলো আছে এইগুলো। এই শেষ জিআই পণ্য। এখানেই আমরা বিদায় নিব আজকের মতো। আর বিভিন্ন প্রকার চাষবাসের পদ্ধতি যেগুলো, সেরিকালচার, এপিকালচার, ওই কালচার গুলো আপনারা বিজ্ঞানের মধ্যেও পাবেন, এইখানেও আছে লেকচার শিটে, ওইখানে দেখে নেবেন। এছাড়া বাংলাদেশের পানি ব্যবস্থাপনা সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশের সেচ প্রকল্পগুলো সম্পর্কে একটু দেখে নেবেন। আর বাংলাদেশের বনজ সম্পদটা দেখে নেবেন। বনজ সম্পদ, বাংলাদেশের সেচ প্রকল্প, এই 2টা কথা লিখে রাখেন। এই 2টা একটু গুরুত্ব দিয়ে দেখে নেবেন, তাহলে হবে। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো সব আমি লিখে দিয়েছি। এই ছিল আজকের মতো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী দিন অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।